আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা গতদিন ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করেছিলাম। অর্থাৎ ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে তার মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করার পরেও পিএইচ সে স্থির রাখার চেষ্টা করে বা হালকা পরিবর্তন বা কিছুটা পরিবর্তন হতে দেয়, সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে আরো কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব বাফার দ্রবণ সম্পর্কিত। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাফার দ্রবণ সম্পর্কিত গাণিতিক সমস্যা। দেখো, গতদিন আমরা এই কোশ্চেনটি সলভ করেছিলাম, এই গাণিতিক সমস্যাটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি ফোনে আমাকে জানাবে। আমি তোমাদের অবশ্যই বোঝানোর চেষ্টা করব। গতদিন কিন্তু এই ম্যাথে আমরা দেখেছিলাম যে 0.1 মোলার যে সোডিয়াম কার্বনেট বাইকার্বনেট আছে এবং 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, এই দুটি দ্রবণের মিশ্রণে যে ক্ষারীয় বাফার তৈরি হয়, সেই ক্ষারীয় বাফারের পিএইচ এর মান প্রথমত ছিল 10.25। তারপর সেই ক্ষারীয় বাফার দ্রবণে 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করার পর পিএইচ এর মানে কিরূপ পরিবর্তন ঘটে সেটা আমরা দেখেছিলাম, এবং তার পিএইচ এর পরিবর্তন হয়েছিল 10.34। অর্থাৎ সামান্য পরিমাণে ক্ষার যোগ করার কারণে এই ক্ষারীয় বাফার দ্রবণটির পিএইচ এর মান 0.09 পরিমাণ পরিবর্তন ঘটেছিল। অর্থাৎ খুবই ক্ষুদ্র পরিমাণে পরিবর্তন ঘটেছিল। আজকে আমরা এরপরে যে ভিন্ন ভিন্ন টাইপের বাফার দ্রবণ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো সলভ করব। তো গাণিতিক সমস্যাতে যাওয়ার আগে আমরা একটা টপিক ভালোভাবে বুঝে নিই, সেটা হচ্ছে বাফার রেঞ্জ। বাফার রেঞ্জ বিষয়টা কি? আমরা জানি যে কোনো বাফার দ্রবণ তৈরি করার সময় দুটি সূত্র ফলো করা হয়। যদি অম্লীয় বাফার তৈরি করা হয় তাহলে এই সূত্রটি ফলো করা হয়, হেন্ডারসন-হাসেলবাগের পিএইচ সমান পিকেএ প্লাস লগ লবণ ভাগ অম্ল। অর্থাৎ কোন একটি অম্লীয় বাফারের কত পিএইচ মানে তৈরি করা হবে সেটা নির্ভর করে ওই অম্লীয় বাফারে যে দুর্বল অম্লটি থাকে পিকে এর মানের উপর এবং সেই দুর্বল অম্লের সঙ্গে তার যে অনুবন্ধী ক্ষার থাকবে বা লবণ যেটি থাকবে তাদের অনুপাতের উপর। বিষয়টি কি বোঝায় আমরা যদি একটু ক্লিয়ার হই আরো, এটি হচ্ছে সমীকরণটি হচ্ছে পিএইচ সমান হেন্ডারসন-হাসেলবাগ সমীকরণ, যেটি পিএইচ সমান পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা ভাগ অম্লের ঘনমাত্রা। যেহেতু অম্লীয় বাফারের ক্ষেত্রে উপাদানগুলোর মধ্যে একটি দুর্বল অম্ল থাকে এবং তার অনুবন্ধী ক্ষার থাকে, অনুবন্ধী ক্ষার বলতে লবণ বোঝানো হয়। আমি যদি 5 পিএইচ এর একটি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে চাই 5 পিএইচ মানের, তাহলে আমাকে এমন একটি অম্লীয় দুর্বল অম্ল চয়েস করতে হবে বা বাছাই করতে হবে যে দুর্বল অম্লটির পিকে এর মান 5 এর কাছাকাছি। মনে করো আসলে এই যে বিভিন্ন অ্যাসিডের বা দুর্বল অ্যাসিডের পিকে এর মানগুলো বইয়ে দেয়া থাকে, ল্যাবরেটরিতে যখন তৈরি করা হয় বিভিন্ন বাফার দ্রবণ বা রাসায়নিক শিল্প কারখানায় যে বিভিন্ন বাফার দ্রবণ তৈরি করা হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্বল অম্লের পিকে এর মান দেয়া থাকে। আমি যদি 5H মানের একটি বাফার দ্রবণ তৈরি করতে চাই তাহলে আমাকে এমন একটি দুর্বল অম্ল চয়েস করতে হবে, বাছাই করতে হবে যে দুর্বল অম্লের পিকে এর মান 5 এর কাছাকাছি। মনে করো আমি এমন একটি দুর্বল অম্ল চয়েস করলাম যে দুর্বল অম্লের পিকে এর মান 4.8, তাহলে আমাকে 5 করতে হলে আর কত লাগবে?
0.2 লাগবে। তাহলে এই যে 0.2 যে অংশটুকু, এই মানটুকু কোথা থেকে আসবে? এই যে বাকি লবণ ভাগ অম্ল, অর্থাৎ ওই দুর্বল অম্ল এবং তার অনুবন্ধী ক্ষার বা লবণ, ওই দুর্বল অম্ল বা তার অনুবন্ধী ক্ষার যেটি, সেটিকে তো আমরা লবণ বলে থাকি। তাহলে ওই দুর্বল অম্ল এবং অনুবন্ধী ক্ষার এমনভাবে মিশ্রিত করতে হবে, এমন ঘনমাত্রায় মিশ্রিত করতে হবে যাদের লগারিদমিক অনুপাতের মান 0.2 হয়, যাতে করে। তাহলে এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো যে লবণ এবং অম্ল আমি কি পরিমাণে মিক্সড করলে তাদের লগারিদমিক যে অনুপাতটি আছে, লগারিদমিক যে রেশিওটি আছে, তার মান 0.2 হবে। তাহলে একটি নির্দিষ্ট পিএইচ এর বাফার দ্রবণ তৈরি করতে হলে সেটা যদি অম্লীয় বাফার দ্রবণ হয় তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করি, আর যদি ক্ষারীয় বাফার হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটি ইউজ করি, অর্থাৎ পিএইচ সমান 14 - PKB মাইনাস লবণকে আমি সল্ট ধরলাম, এস ধরলাম, লবণ ভাগ ক্ষার বলতে আমি বেস ধরলাম। আমরা যদি ক্ষারীয় বাফার তৈরি করি তাহলে এই সমীকরণটি ব্যবহার করে মনে করো আমি 9 পিস মানের একটা ক্ষারীয় বাফার তৈরি করব। তাহলে আমাকে কি ধরনের ক্ষার নিতে হবে সেটা তার পিকেবির মান থেকে দেখতে হবে। তারপর সেই ক্ষার এবং তার অনুবন্ধ অম্ল বা লবণ যেটাকে বলবো সেটি কি অনুপাতে মিক্সড করতে হবে সেটা আমরা এই সমীকরণ থেকেই ক্যালকুলেট করে নিতে পারবো। তো বাফার রেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা অম্লীয় বাফারে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করি তখন কিন্তু এই অম্ল বা লবণের ঘনমাত্রা কম বেশি হয়ে সে ওই এক্সট্রা যে যোগ করলাম, অতিরিক্ত যে যোগ করলাম অ্যাসিড বা ক্ষার, তাকে তার যোগ করার কারণে যে পিএইচ পরিবর্তনটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু সে হতে দেয় না। সেটা কিন্তু আমরা ক্রিয়া কৌশলে দেখেছিলাম বাফার ক্রিয়ায়, যে কোনো সময় দেখা যায় লবণের ঘনমাত্রা বৃদ্ধি পায়, অম্লের পরিমাণ কমে যায়, কোনো সময় দেখা যায় অম্লের পরিমাণ বৃদ্ধি পায়, লবণের ঘনমাত্রা কমে যায়। আলটিমেটলি এদের একটা বৃদ্ধি বা একটা হ্রাসের দ্বারা পিএইচ এর মানটা মোটামুটি স্থির থাকে। একইভাবে ক্ষারে বাফার ক্ষেত্রেও তাই। মানে আমরা যখন বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করি, সবল অ্যাসিড বা ক্ষার কোনো একটি অম্লীয় বাফার হোক অথবা ক্ষারীয় বাফারে হোক, তখন এই যে লবণ ভাগ অম্ল অথবা লবণ ভাগ ক্ষার, এই রেশিও গুলোর পরিবর্তন দ্বারা, রাসায়নিক পরিবর্তন দ্বারা ওই বাফার দ্রবণটি, তার মধ্যে যে এক্সট্রা অ্যাসিড বা ক্ষার যোগ করা হলো, এই যোগ করার কারণে পিএইচ এর যে পরিবর্তন হওয়া উচিত ছিল সেটা কিন্তু সে রোধ করে। ওকে, তো বাফার রেঞ্জটা হচ্ছে কোনো বাফার দ্রবণের বাফার রেঞ্জ বলতে বাফার দ্রবণের সেই পিএইচ সীমার পরিসর বোঝায় যে পিএইচ পরিবর্তন সীমার মধ্যে ওই বাফার দ্রবণের বাফার ক্রিয়া সুষ্ঠুভাবে কার্যকর থাকে। অর্থাৎ আমি এমন এক বাফার দ্রবণ তৈরি করব, সেই বাফার দ্রবণ তৈরি করতে লবণ ভাগ অম্ল নিব অথবা লবণ ভাগ ক্ষার নিব, তাদের অনুপাতের মান বা তাদের পরিমাণের মান কিভাবে নিলে সেই বাফার দ্রবণ তার বাফার ক্রিয়া, অর্থাৎ সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও সে তার পিএইচ স্থির রাখবে, এই যে ক্রিয়াটা বা ক্ষমতাটা সুষ্ঠুভাবে করতে পারবে। অর্থাৎ বিষয়টিতে বোঝাচ্ছে বাফার রেঞ্জ হচ্ছে সিম্পলি যেটা বোঝায় যে এই যে আমার কাছে একটা অম্লীয় বাফার আছে, সেখানে লবণ এবং অম্ল আমি এক নির্দিষ্ট পরিমাণে মিক্সড করেছি, অথবা একটা ক্ষারীয় বাফার আছে যেখানে আমি লবণ এবং ক্ষার একটা নির্দিষ্ট মধ্যে মিক্সড করেছি। তো এই লবণ এবং অম্ল অথবা লবণ ভাগ ক্ষার এরা কি উপাদানগুলো কি পরিমাণে নিলে সেই বাফার দ্রবণ তার বাফার ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। বাফার দ্রবণের বাফার ক্রিয়া সুষ্ঠুভাবে করার অর্থ কি? বাফার ক্রিয়া মানে সে তার পিএইচ এর পরিবর্তনটাকে রোধ করবে, অর্থাৎ সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও সে তার পিএইচ এর মানটা স্থির রাখবে। দেখা গিয়েছে যে যদি লবণ ভাগ অম্লের অনুপাত যেটি, সেটি যদি 10 হয়, অর্থাৎ লবণ এবং অম্লকে আমি এমন ভাবে মিক্সড করেছি, এমন ঘনমাত্রা মিক্সড করেছি যাতে অনুপাতের মান 10 অথবা 0.1, তাহলে কোন একটা অম্লীয় বাফারের লবণ এবং অম্ল এই অনুপাতের মান যদি 10 অথবা 0.1 এর মধ্যে থাকে, তাহলে দেখা যায় ওই বাফার দ্রবণে সামান্য অ্যাসিড অথবা ক্ষার যোগ করলেও সে তার বাফার ক্রিয়াটি সুষ্ঠুভাবে করতে পারে, অর্থাৎ সে তার পিএইচ পরিবর্তন হতে দেয় না। একই কথা ক্ষারীয় বাফারের ক্ষেত্রে প্রযোজ্য। লবণ
এবং ক্ষারের যে অনুপাত, এই অনুপাতের মান যদি 10 থেকে 0.1 এর মধ্যে হয়, অর্থাৎ 0.1 থেকে যদি 10 এর মধ্যে হয়, আমি আবারও বলছি, আমি যে বাফার দ্রবণটি তৈরি করব সেই বাফার দ্রবণ তৈরি করার সময় অবশ্যই আমাকে লবণ, যদি অম্লীয় বাফার হয় তাহলে লবণ এবং অম্ল একটা নির্দিষ্ট অনুপাতে মিক্সড করতে হবে। যদি ক্ষারীয় বাফার হয় তাহলে লবণ এবং ক্ষার একটা নির্দিষ্ট অনুপাতে মিক্সড করতে হবে। তাহলে লবণ এবং অম্ল আমাকে এমন অনুপাতে মিক্সড করতে হবে যাতে করে সেই অনুপাতের মান 10 থেকে 0.1 এর মধ্যে থাকে। যদি এর কম বেশি হয় তাহলে দেখা যাবে সেই বাফার দ্রবণের কার্যক্ষমতা বা ক্ষমতাটা খুবই নিম্নমানের হবে বা নষ্ট হয়ে যাবে। একই কথা ক্ষারীয় বাফারের ক্ষেত্রে প্রযোজ্য, যে তাদের লবণ এবং ক্ষারের অনুপাতের মান 10 থেকে 0.1 এর মধ্যে হতে হবে, তবেই সেই বাফার দ্রবণটি ক্রিয়া সুষ্ঠুভাবে করতে পারবে। যদি এই লবণ এবং অম্ল অথবা লবণ এবং ক্ষারের অনুপাতের মান 10 থেকে 0.1 এই রেঞ্জের মধ্যে না থাকে, 10 থেকে 0.1 এই রেঞ্জের মধ্যে না থাকে, তবে ধরা হয় সেই বাফার দ্রবণটি তার ক্রিয়া সুষ্ঠুভাবে করতে পারবে না, অর্থাৎ সেটি একটি নিম্নমান বাফার দ্রবণ। তাহলে একটি বাফার দ্রবণের লবণ এবং অম্ল অথবা লবণ বা ক্ষারের অনুপাতের মান যদি 10 থেকে 0.1 এর মধ্যে না থাকে, তবে সেই বাফার দ্রবণ তার বাফার ক্রিয়া সুষ্ঠুভাবে করতে পারে না। সেই বাফার দ্রবণকে আমরা বলবো নিম্নমান বাফার। আর যদি লবণ ভাগ অম্ল এবং লবণ ভাগ ক্ষার এই অনুপাতের মান 10 থেকে 0.1 এর মধ্যে থাকে, তাহলে সেই বাফার দ্রবণটি তার ক্রিয়া সুষ্ঠুভাবে করতে পারে এবং সেই বাফার দ্রবণকে বলা হয় উচ্চমানের বাফার। ওকে, তো লগ 10 এর মান কিন্তু 1 আর লগ 0.1 এর মান হচ্ছে -1। সেই জন্য আমরা অনেক সময় বলা হয় যে এই বাফার রেঞ্জটা আসলে pH সমান pKa প্লাস অথবা -1 এর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে বাফার রেঞ্জ। এখন আমরা ম্যাথ করতে পারি। দেখো এখানে একটি ম্যাথ আছে যে 7 pH এর একটি বাফার দ্রবণ প্রস্তুত করব আমরা। সেখানে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম আয়ন প্রয়োজন হবে। বলা হয়েছে যে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম আয়ন এই দুটি উপাদান আমরা নিয়ে 7 pH এর একটা বাফার দ্রবণ তৈরি করব। কি কোশ্চেন হয়েছে যে এই যে 7 pH এর বাফার দ্রবণ তৈরি করার জন্য আমরা যে এই দুটি উপাদানকে নিলাম, অর্থাৎ অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যে দুটি রাসায়নিক উপাদান নিলাম বা একটা যুগল নিলাম, এই নির্বাচনটা আমাদের নিম্নমান হয়েছে, ভালো মানের নির্বাচন হয়নি। অর্থাৎ এটা ছাড়া অন্য কোনো দুটি রাসায়নিক উপাদান দিয়ে করলে হয়তো বা ভালো হতো। আমাদের প্রমাণ করতে হবে যে এই 7 pH এর বাফার দ্রবণ তৈরি করার জন্য আমরা যদি এই অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম আয়ন অথবা অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম ক্লোরাইড এই জোড়া চিহ্নিত করি বা বাছাই করি, সেই বাছাইটা আমাদের নিম্নমান হয়েছে, আমাদের ব্যাখ্যা করতে হবে। ওকে, প্রথমত আসি যে এখানে আমরা এখন কথা কোশ্চেন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের কি বের করতে হবে। খেয়াল করো, কিন্তু আমরা দেখলাম যে লবণ ভাগ অম্ল অথবা লবণ ভাগ ক্ষার এই অনুপাতের মান যদি 10 থেকে 0.1 এর মধ্যে হয়, তবে সেই বাফার দ্রবণ উচ্চমানের। যদি 10 থেকে 0.1 এর মধ্যে না হয় তাহলে কিন্তু সেটি নিম্নমানের। আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে যে এই জোড়া রাসায়নিক উপাদানকে নিয়ে আমাদের নিম্নমান হয়েছে, অর্থাৎ অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম আয়ন এদের ঘনমাত্রা যে অনুপাত, এই মানটা বের করতে হবে, অনুপাতের মান। আমরা অম্লীয় বাফার দ্রবণের সমীকরণ ইউজ করব না ক্ষারীয় বাফার দ্রবণের? সেই জন্য আমাদের আগে রাসায়নিক উপাদানগুলো দেখে বুঝতে হবে যে এখানে আসলে অম্লীয় বাফার তৈরি হবে না ক্ষারীয় বাফার। দেখো এখানে দুটি রাসায়নিক উপাদান আছে, অর্থাৎ অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। এর মধ্যে অ্যামোনিয়া কিন্তু ক্ষার, এবং একটা ক্ষারীয় বাফারের উপাদান থাকা উচিত হচ্ছে একটা দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী অ্যাসিডের লবণ। অ্যামোনিয়া একটি দুর্বল ক্ষার এবং অ্যামোনিয়া দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। কিভাবে? কারণ অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করলে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে। তাহলে অ্যামোনিয়া একটি দুর্বল ক্ষার এবং অ্যামোনিয়াম আয়ন হচ্ছে ওই দুর্বল অ্যামোনিয়া ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। আমরা
এখানে যে দুইটি রাসায়নিক উপাদান নিয়েছি, একটি হচ্ছে অ্যামোনিয়া, একটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুটি রাসায়নিক উপাদান মিলে কিন্তু একটি ক্ষারীয় বাফার তৈরি হয়, ক্ষারীয় বাফার। তো এখানে অবশ্যই এই দুটি উপাদান নিয়ে একটা ক্ষারীয় বাফার তৈরি হয়েছে। আমরা ফর্মুলা ইউজ করব হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণের। H সমান 14 মাইনাস PKB মাইনাস লগ, লবণ ধরলাম আমি সল্ট, এবং বেস বা ক্ষার ধরলাম বেস। এটা আমাদের মেইন সমীকরণ। ওকে, আমাদের পিএইচ কত মানের? 7 মানের পিএইচ, 7 বসালাম। 14 মাইনাস পিকেবির মান, কেবির মানটা দেয়া আছে 1.8 × 10⁻5, তাহলে কেবি সমান কি মাইনাস লগ কেবি, কেবি সমান হচ্ছে মাইনাস লগ কেবি। তা কেবির মান যদি আমরা এখানে বসাই, মাইনাস লগ 1.8 × 10⁻5, ওকে, মাইনাস লগ, এখন এখানে আমাদের লবণ ভাগ ক্ষার, লবণ আমাদের কি অ্যামোনিয়াম আয়ন, তাহলে অ্যামোনিয়াম আয়ন অথবা অ্যামোনিয়াম ক্লোরাইডও লিখতে পারো তোমরা। এই লবণ ভাগ ক্ষার, ক্ষার বা বেজ এখানে হচ্ছে অ্যামোনিয়া। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে অ্যামোনিয়াম আয়ন এবং অ্যামোনিয়ার যে অনুপাত যেটি পাওয়া যাবে, ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন আমি একটু করছি, মাইনাস লগ 1.8 মাইনাস 5, তাহলে 14 9.25, এটাকে 14 মাইনাস লগ 1.8, ক্যালকুলেশন করলে 14, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মাইনাস লগ 1.8 exp মাইনাস 5, তাহলে 4.74 পাবো, 4.74। এরপর 14 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে পাচ্ছি 9.25, 9.25, 9.25 পাচ্ছি। তাহলে মাইনাস লগটা আমরা যদি সাইড চেঞ্জ করি, তাহলে পাচ্ছি এটা পজিটিভ হবে, 9.25, 9.25 থেকে 7টা বসে আসলে সাইড চেঞ্জ করলে 7, 2.25 থাকছে, 2.25 থাকছে, এখানে লগ থাকবেই সঙ্গে। ফাইনালি এই যে দুটি রাসায়নিক উপাদান আছে, এদের অনুপাতের মান, অর্থাৎ অ্যামোনিয়া ভাগ অ্যামোনিয়াম আয়ন যদি করা হয়, এটা যদি বিপরীত করা হয়, অ্যামোনিয়া ভাগ অ্যামোনিয়াম, তাহলে মান যেটি দাঁড়ায় সে মানটি হচ্ছে 0.0056। দেখো, অ্যামোনিয়া ভাগ অ্যামোনিয়াম আয়ন, কিন্তু যদি এটা বিপরীত করা হয়, বিপরীত যদি মানটা বের করা হয়, তাহলে আমরা অ্যান্সার পাই হচ্ছে এটা। আমাদের কি ছিল একটু আগে বাফার রেঞ্জ আমরা যেটা পড়েছি, যে আমাদের
লবণ ভাগ অম্ল অথবা লবণ ভাগ ক্ষার এই অনুপাতের মান আমাদের থাকা উচিত হচ্ছে 10 থেকে 0.1 এর মধ্যে, কিন্তু এখানে কিন্তু 0.1 এর চেয়ে অনেক কম, অর্থাৎ এই বাফার রেঞ্জটা ক্রস করেছে। মানে এই যুগল বা এই রাসায়নিক উপাদান দুইটি নির্বাচন আমাদের কিন্তু নিম্নমানের হয়েছে, উচ্চ মানের নির্বাচন হয়নি, ভালো মানের নির্বাচন হয়নি আমাদের। ওকে, তাহলে এই ধরনের ম্যাথ থাকলে আমাদের এরকম ভাবে ক্যালকুলেশন করতে হবে। এরপর আরেকটি ম্যাথ আছে যে 9 pH এর বাফার দ্রবণ তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া উপাদান যুগল থেকে কি রূপে প্রস্তুত করবে তা ব্যাখ্যা করো। এক্ষেত্রেও কিন্তু এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়ার যে অনুপাতের মান, এই অনুপাতের মান বের করতে বলা হয়েছে। অর্থাৎ একটু আগে আমরা যেটা করলাম, এখানে কে দেয়া আছে, কে এটাকে আমরা কেবি করে নিতে হবে, অর্থাৎ কে ইন্টু কেবি সমান যে কে ডাব্লিউ, এই ফর্মুলা থেকে আমাদের কেবি এর মান বের করে নিতে হবে। বের করে নিয়ে যেহেতু পিএইচ এর মান 9, তাহলে অবশ্যই এটা ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণের ফর্মুলা থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়ার যে অনুপাতের মান, ঘনমাত্রা অনুপাতের মান, অর্থাৎ লবণ ভাগ ক্ষার ঘনমাত্রা অনুপাতের মান বের করে নিতে হবে। বের করে দেখতে হবে যেটা কি অনুপাতে মিক্সড করতে হবে। আমি যদি একটু সিম্পলি করি, তাহলে ফর্মুলাটা কি, যেহেতু ক্ষারীয় বাফার এইচ সমান 14 মাইনাস টিকেবি মাইনাস লগ লবণ বা ক্ষার, লবণ কিন্তু এখানে অ্যামোনিয়াম আয়ন, তো লবণ আমি লিখলাম অ্যামোনিয়াম আয়ন ভাগ অ্যামোনিয়া লবণ ভাগ ক্ষারের অনুপাত। আচ্ছা, এখানে পিএইচ এর মান আমাদের দেয়া আছে, পিএইচ এর মান হচ্ছে 9, 14, কেবির মান সরাসরি দেয়া নেই, কে এর মান দেয়া আছে, কে এর মান থেকে কেবির মান বের করে নিতে হবে। সেই ফর্মুলাটা কি, কে ইন্টু কেবি সমান কেডাব্লিউ। কেডাব্লিউ মান কিন্তু আমরা জানি 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। সেখান থেকে কেবি এর মান বের করে নিয়ে এই ফর্মুলায় বসালে সেখান থেকে আমরা অ্যামোনিয়াম এবং অ্যামোনিয়ার অনুপাতের মান পাবো। অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন এবং অ্যামোনিয়া এই রাসায়নিক উপাদান দুটির ঘনমাত্রার অনুপাতের মান যেটা পাওয়া যায়, বইয়ে ম্যাথটা করা আছে, সেই মানটি পাওয়া যায় হচ্ছে 0.56। তাহলে এই দুটি রাসায়নিক উপাদান এমনভাবে মিক্সড করতে হবে যাতে করে এদের অনুপাতের মান 0.56 হয়। এটা আরো খুবই সিম্পল ভাবে করা যায়। হয়তো 0.56 যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ওই 0.56 থেকে যাবে। তাহলে আমি যদি 1 মোলার করি, এটা 1 মোলার, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়া মিক্সড করতে হবে 1 মোলার এবং অ্যামোনিয়াম আয়ন মিক্সড করতে হবে 0.56। তাহলেই আমরা 9 pH এর বাফার দ্রবণ তৈরি করতে পারবো। ওকে, তাহলে এই দুই কোয়ালিটির ম্যাথ আমরা দেখলাম। আগামী দিন ইনশাল্লাহ আমরা বাকি দুইটা কোয়ালিটি ম্যাথ আছে সেগুলো দেখে বাফার দ্রবণ অংশ শেষ করব। তারপর আমাদের ল্যাবোসিয়ার ল্যাপ্লাসের সূত্র আছে, হেসের সূত্র আছে। আগামীকালই তোমাদের আমি একটা বাফার দ্রবণ নিয়ে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। নিলে এই বাফার দ্রবণ টপিকটি শেষ হয়ে যাবে। ওকে, তাহলে তোমার সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।